Welcome to KOFA 2004. রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং প্রতিটি কোণ সমকোণ হয় তাকে আয়তক্ষেত্র বলে। এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আয়তক্ষেত্রের প্রতিটি বাহু 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ উৎপন্ন করে। এই প্রতিটি কোণ সমকোণ উৎপন্ন করে। আর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। এই দুটো বাহু সমান্তরাল হবে, এই দুটো বাহু এর সমান্তরাল হবে, অর্থাৎ এ বি সি ডি যদি নাম দেওয়া হয়ে থাকে, এ বি বাহুর সমান্তরাল হচ্ছে ডিসি সিডি বাহু সিডি, আর বিসি বাহুর সমান্তরাল হবে এডি বাহু। বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় আর প্রতিটি কোণ সমকোণ উৎপন্ন করে। কর্ণদ্বয়। আয়তক্ষেত্রের যে কর্ণ বলতে এটাকে কর্ণ বলে। দুটো কর্ণ থাকবে, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, মানে হচ্ছে এসি একটা কর্ণ আর একটা বিডি একটা কর্ণ হবে। এই কর্ণদ্বয় দুটোই সমান হয়। এসি কর্ণ যত হবে আর বিডি কর্ণ সেম হবে। কর্ণদ্বয় পরস্পর সমান হয়, সমদ্বিখণ্ডিত করে একে অপরকে। আয়তক্ষেত্রের যে কোনো কর্ণ আয়তক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। মানে হচ্ছে যে একটা কর্ণ যদি আমি এটাকে নিই, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, এইটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। যেহেতু দুটো কর্ণই সমান, সমান দৈর্ঘ্য হয়, তাই এই দিকে যে সমকোণী ত্রিভুজটা তৈরি করবে সেটাও এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজের সমান হয়। অর্থাৎ আয়তক্ষেত্রের যে কোনো একটি কর্ণ দুটি সমকোণী ত্রিভুজ, এই দিকের যে সমকোণী ত্রিভুজ, এই দিকের সমকোণী ত্রিভুজ দুটি সমানভাবে বিভক্ত করে। অর্থাৎ দুটো আয়তক্ষেত্রে একটা কর্ণ দুটো সমকোণী ত্রিভুজ গঠন করে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্থাৎ যে বড় বাহুটা সেটাকে দৈর্ঘ্য ধরা থাকে, ছোট বাহুটাকে প্রস্থ ধরা থাকে। তো দৈর্ঘ্যটাকে আমরা ইন্ডিকেট করছি এল দিয়ে, অর্থাৎ লেন্থ এল দিয়ে ইন্ডিকেট করছি। প্রস্থটাকে আমরা ব্রেথ হিসেবে বি দিয়ে ইন্ডিকেট করছি। তাহলে যেহেতু বিপরীত বাহুগুলি সমান হয়, তাহলে এইটা যদি এল হয় বিপরীত বাহু এইটা, তাহলে এটাও এল হবে, এইটাও তাহলে বি হবে। যদি এবার বলেছে ক্ষেত্রফল, এরিয়া। যদি আয়তক্ষেত্রের এরিয়া চাই, এরিয়া বলতে কি, যদি এটা জমি হয়ে থাকে, জমিটার ভেতর কতটা এলাকা নিয়ে আছে, কতটা জায়গা নিয়ে জুড়ে আছে, সেইটা হচ্ছে ওই জমিটা ক্ষেত্রফল। অর্থাৎ এই আয়তক্ষেত্রটা এরিয়া, তাহলে এ সমান এরিয়াটাকে আমি এ দিয়ে ইন্ডিকেট করছি, তাহলে এ সমান কি হবে, জমিটার মধ্যে যতটা এরিয়া নিয়ে যতটা এলাকা নিয়ে আছে সেটা হবে একটা জমির ক্ষেত্রফল। তাহলে এই জমিটার ক্ষেত্রফল কি হবে, এই যে ভেতরে এলাকাটা নিয়ে আছো, তাহলে এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল হচ্ছে, এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফলের ভিতরে যে জায়গাটা আছে ওইটা। তো তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এল ইন্টু বি, অর্থাৎ এল বি। যা লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে থাকি। এবার বলছে পরিসীমা, পরিসীমাটাকে পেরিমিটার বলা থাকে ইংলিশে। তো পরিসীমা কি হবে, পরিসীমা বলতে যদি এইখান থেকে তুমি হাঁটতে শুরু করো, এই যে বাহু বরাবর যদি তুমি হাঁটতে শুরু করো, এই চারটে বাহু অতিক্রম করে একদম যেখান থেকে শুরু হচ্ছে সেখানে এসে ফিরে আসো, এই যতটা পথ তুমি অতিক্রম করলে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে বাহু ধরে স্টার্টিং পয়েন্ট থেকে তুমি যদি এন্ড পয়েন্ট এসে তোমার ওইখানেই শেষ হয়, বাহু ধরে যে যতটা তুমি পথ অতিক্রম করলে বাহু ধরে, এই পথটাই হচ্ছে তোমার পেরিমিটার হবে। অর্থাৎ একটা জমিতে যদি বেড়া দেওয়া হয়ে থাকে, বেড়াটা চারপাশ দিয়ে দেয় জমি, তো ওই যে বেড়াটা দিচ্ছে, যতটা বেড়াটা দিল, সেই বেড়াটা যতটা জায়গা নিল দিতে চারপাশে ঘিরতে, সেটা হচ্ছে জমিটার পরিসীমা হবে। তাহলে পেরিমিটার কি হবে, পেরিমিটার কি হচ্ছে, তাহলে হিসাব মতো আমি এতটা এল গেলাম, এতটা বি গেলাম, আবার এতটা এল এলাম, আবার এতটা বি, হিসাব মতো চারটে বাহুর যোগফল হচ্ছে। তাহলে এল প্লাস বি প্লাস এল আবার প্লাস বি আসবে, তাহলে কি পেলাম, 2L পাচ্ছি আমি প্লাস 2B পাচ্ছি, তাহলে 2 ইন্টু এল প্লাস বি হবে আমার একটা আয়তক্ষেত্রের পরিসীমা। এবার হচ্ছে কর্ণ অর্থাৎ ডায়াগোনাল। কর্ণ ডি নিচ্ছি আমি, ডি ইন্ডিকেট করছি,
তো একটা কর্ণ মানে এটা হবে, কর্ণ এটা হবে। তো একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা ভাবি, এখান থেকে এই দিকে হাফ একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, ওইদিকে হাফ একটা সমকোণী ত্রিভুজ করছে। যদি এটা আমরা সমকোণী ত্রিভুজ ভাবি, ছবিটা এরকম আসবে, সমকোণী ত্রিভুজ আসছে, তাহলে হিসাব মতো এই কর্ণটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ আসছে, অতিভুজ আসছে। তাহলে এই অতিভুজ, পিথাগোরাসের যে সূত্রটা আমরা জানি, যে অতিভুজ বার সমকোণী ত্রিভুজ অতিভুজ বার করতে গেলে আমরা কি করি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার অতিভুজ স্কোয়ার হয়। মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হয়, লম্ব স্কোয়ার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা আমি সি ধরছি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে, লম্ব স্কোয়ার মানে এইটার স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার সমান সমান সি স্কোয়ার হয় বলেছে। কিন্তু শুধু কর্ণ বার মানে আমার শুধু সি দরকার, তাহলে সি সমান সমান কি আসবে, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার রুট আসবে, তাহলে একটা আয়তক্ষেত্রের কর্ণ কি হয়, একটা সমকোণী ত্রিভুজ অতিভুজের সমান হয়। একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ যা যেভাবে বার করি আমরা, একটা আয়তক্ষেত্রের কর্ণ সেইভাবেই আসবে। তাহলে একটা আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি আসবে, একটা আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি আসবে, মানে ডি সমান সমান কি আসবে, ডি এটা ডায়াগোনাল বলছি কর্ণ, আর এখানে সমকোণী ত্রিভুজ যদি ভাবে তাহলে এটা অতিভুজ। তাহলে এটার যদি আমরা ডি নাম দিই, যদি ডি নাম দিই, তাহলে এই কর্ণ সমান সমান ডি সমান সমান কি আসবে আমার, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট হবে, যেহেতু কর্ণ বার করছি, তাহলে ডি সমান সমান কী হবে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট হবে। তাহলে আমার এরিয়া সমান সমান কী হলো, এল ইন্টু বি। এরিয়া হচ্ছে আমার ভেতরে যতটা এলাকা নিয়ে থাকবে জমিটা, ততটা হচ্ছে আমার এরিয়া, ততটা আমার ক্ষেত্রফল। পি অর্থাৎ পেরিমিটার কী হয়, চারপাশে যেটা ঘেরা থাকে সেটা হচ্ছে আমার পেরিমিটার, টু ইন্টু এল প্লাস বি। আর ডি সমান সমান কর্ণ সমান সমান কী হয়, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট হয়। আয়তক্ষেত্রের এই তিনটে ফর্মুলা ছাড়া, এরিয়া, পেরিমিটার, কর্ণ, কে বার করতে হয়, এই তিনটে ফর্মুলা ছাড়া আর কোনো এক্সট্রা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, জানার দরকার নেই। আর কোনো কিছু এইখানে পরিমিতির কোনো কিছু মুখস্থ ফর্মুলাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, জাস্ট বোঝার চেষ্টা করবে কোথা থেকে কি আসছে, তাহলেই অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। যদি তুমি মুখস্থ করো পরীক্ষা লেগে এমনি ভুলে যাবে। বেটার হবে তুমি যদি এটা বুঝতে পারো, তাহলেই তোমার ভালো হবে। তো একটা আয়তক্ষেত্র যদি দৈর্ঘ্য আমার 4 হয়, প্রস্থ তোমার 3 হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল কি বলছি, এল ইন্টু বি হবে। তাহলে এল হচ্ছে আমার 4 আর বি হচ্ছে আমার 3, তাহলে এল ইন্টু বি সমান সমান এটা কি হবে, 12। আর এখানে একক যেটা, সেটা হচ্ছে খুব একটা ক্রিটিক্যাল পয়েন্ট। ক্ষেত্রফল যখন বার করবো আমাদের সবসময় স্কোয়ার থাকবে। তাহলে যদি আমাদের এই 4 সেমি বলতো, এটা 4 সেমি আর এটা 3 সেমি বলতো, তাহলে কি হবে, 12 সেমি স্কোয়ার, 12 সেমি স্কোয়ার। ক্ষেত্রফল মানে স্কোয়ার। আর যখন আমরা পেরিমিটার বার করছি অর্থাৎ পরিসীমা বার করছি, আমরা কি করছি, জাস্ট যোগ করছি। তার মানে কি, এইগুলো যখন যোগ করবো নিশ্চয়ই এটা স্কোয়ারে চলে যাবে না, তাহলে শুধু যোগ করবে যখন, তখন যে এককটা ছিল, যে এককটা দিয়েছিল সেই এককটাই হবে। অর্থাৎ এদের পরিসীমা কি হয়, যে 2 ইন্টু এল প্লাস বি আসছে, তাহলে কি হবে, এল প্লাস বি মানে কত, 4 আর 3 আসছে, তাহলে 7 হবে, 7 দুগুণে 14, তাহলে 14 সেমি হবে। কর্ণ, এটা যদি কর্ণ বার করি কি হবে, এটা কর্ণ আসবে, তাহলে এটাও 3, এটাও 4 আছে হিসাব মতো। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজে কি বললাম, যে লম্ব স্কোয়ার, কর্ণ সমান কি হচ্ছে, ডি সমান কি হবে, লম্ব স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তার রুট হবে। তাহলে হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার 16, তাহলে তার রুট, তাহলে হচ্ছে ডি সমান কি হবে, রুট 25 সমান হচ্ছে 5 সেমি। তাহলে এরিয়া, পেরিমিটার আর ডায়াগোনাল বার করা শিখলে এরপর কতগুলো অঙ্ক শেখা যায়। তো কতগুলো অঙ্ক করা যাক। বলছি একটি আয়তকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 3 সেমি আর কর্ণ বলেছে 5 মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল কত। কর্ণ 5 মিটার বলেছে, আর বলছে এক পাশের দৈর্ঘ্য 3 মিটার। তো এক পাশের দৈর্ঘ্য 3 মিটার, আমরা ধরছি এটা 3 মিটার, যে কোনো এক পাশে 3 মিটার, ঠিক আছে, সেটা দৈর্ঘ্য ধরে প্রস্থ ধরে কিছু আমরা জানি না। বলেছে কর্ণ, এইটা 5 সেমি বলেছে, সরি 5 মিটার বলেছে, 3 মিটার বলেছে এক পাশের দৈর্ঘ্য, আর আমার কর্ণ বলেছে 5 মিটার। তাহলে কর্ণ সমান আমি কি জানি, মানে ডি,
ডায়াগোনাল কর্ণ, তাহলে ডি সমান কি জানি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, এটা রুট জানি। তাহলে ডিটা কি জানি 5, তো তাহলে এইটা 5 জানি আমি এখন। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি এটা লিখি তাহলে রুটটা উঠে যাওয়ার জন্য এইদিকে 5 স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা তখন 25 হয়ে যাবে। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার এখানে 3 যে কোনো একদিকে বলেছিল, আমি বি এর দিকে নিয়ে যেতে বি, তাহলে এল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9, এল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে এল স্কোয়ার সমান কী হবে 25 মাইনাস 9 হচ্ছে 16 সমান বি স্কোয়ার, তাহলে বি সমান হবে 4, বি সমান হবে 4। আমার কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল মানে কি আমার এল ইন্টু বি, এল ইন্টু বি, সরি এটা এল স্কোয়ার হবে, তাহলে এল সমান 4। আমার কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফল সমান আমি কি জানি এল ইন্টু বি, আমার এল কত 4 আর বি কত 3, তাহলে 12 মিটার স্কোয়ার হচ্ছে এটা ক্ষেত্রফল ছিল। এটা হচ্ছে বেসিক প্রসেস, যেটা সাধারণত শেখার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু যেহেতু পরীক্ষা ক্র্যাক করার জন্য আমরা শিখছি, একটা তাড়াতাড়ির জন্য প্রসেস আছে যেটা হচ্ছে ট্রিপলেট প্রসেস। ট্রিপলেট প্রসেস, তো এটা ত্রিকোণমিতি তোমাদের হয়নি এখন, তাই একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, কিন্তু বোঝার চেষ্টা করো, আমি বোঝাবার চেষ্টা করছি। ট্রিপলেট প্রসেসটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের উপর গঠিত। আর পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী বলা হয়েছে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কয়ার। তো ট্রিপলেট প্রসেসটা হচ্ছে এটাই যে 3টে বাহু এ বি সি, এই যে 3টে বাহু নিয়েছি, এই 3টে বাহু 3টে কোনো সংখ্যা নিতে হবে, যেটার সাথে পুরো তথ্যটা পিথাগোরাসের যে সূত্রটা সেটা প্রতিষ্ঠিত করা যায়। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এমন 3টে সংখ্যাকে নিতে হবে যেটার ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার আমার আসে। তো এই ট্রিপলেট প্রসেস কী হয়, আমরা এটা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই সূত্রটা। কিন্তু এই ট্রিপলেট প্রসেসে আমায় কী করতে হবে, এ প্লাস বি ইকুয়াল টু সি, এ প্লাস বি ইকুয়াল টু সি। তো এ বি সি আমি 3টে কোনো মান দিচ্ছি, তো বিটা যদি আমরা 3 ধরি, যদি এটা 3 হয় এটা 4 হয়, আমি বলছি এটা 5 হবে, এটা 5 হবে। কিন্তু কিভাবে এটা বলছি, কিভাবে বলছি বলিস, আচ্ছা এটা আমি কিন্তু ধরেছি 4 ধরেছি, তাহলে এ স্কোয়ার 16 প্লাস বি স্কোয়ার 9 ইকুয়াল টু 25, ইকুয়াল টু 25, 25টা কি 5 স্কোয়ার, তো তাহলে 4 আর 3, 4 3 5, আচ্ছা 3 4 5, 3 4 5, এটা হচ্ছে একটা ট্রিপলেট, পিথাগোরাস ট্রিপলেট। এটা তাহলে একটা ট্রিপলেট হচ্ছে 3 4 5। তো এর সাথে যত গুণ করব, মানে এর সাথে যদি 2 গুণ করি, 3 2 6, 3 2 6 8 10, এটাও একটা ট্রিপলেট। এর গুণিতকগুলো সবকটাই এবার ট্রিপলেটই হতে থাকবে। কিন্তু এরকম সবসময় আমরা কি ভাবতে থাকবো, ভাবতে হবে না গো। এই যে 3 4 5 এটা এসেছে, এখানে সাপোজ তুমি একটাই জানো, বেস জানো, যদি এই ভূমিটা জানো, ভূমি বা লম্ব কিছু একটা জানো, তাহলে তুমি নিজেই বার করতে পারবে অতিভুজটা কী, বা তুমি যে এই 3 আর 4-এর মধ্যে এই লম্ব আর ভূমির মধ্যে যে কোনো যদি একটা জানতে পারো, তাহলে তুমি বাকি দুটোগুলো বার করতে পারবে। তো বাকি দুটোগুলো কী করে বার করবে, যদি অড হয়, যদি ইভেন হয়, আগে ইভেন হোক, ইভেন যদি সংখ্যাটা জোড় সংখ্যা হয়, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করা যায়, তবে সাপোজ, আচ্ছা আমি আর একটা ট্রিপলেট নিচ্ছি, ইভেন সংখ্যা যদি ভূমিটা, এই যদি ভূমিটা 8 থাকে, শুধু 8 জানো তুমি, আর কিচ্ছু জানো না, যে ভূমিটা শুধু 8, তাহলে এই দুটো কত তুমি নিজেই বার করতে পারবে। যদি ইভেন, এটা একটা ইভেন সংখ্যা, যদি ইভেন হয় ফার্স্টে 2 দিয়ে ভাগ হবে, যেটা থাকবে 8 আছে, তাহলে 8কে 2 দিয়ে ভাগ হবে, 4 আসবে। এই যে সংখ্যাটা আসবে ভাগ করার পর, 2 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা আসবে, দেন n স্কোয়ার মাইনাস 1, n স্কোয়ার মাইনাস 1 আর n স্কোয়ার প্লাস 1, অর্থাৎ n স্কোয়ার মাইনাস 1 করলে একটা সংখ্যা পাবো আমি, আর n স্কোয়ার প্লাস 1 করলে আরেকটা সংখ্যা পাবো। তো n স্কোয়ারটা কার করবো, 2 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা আসবে, এখানে 8 ছিল, তাহলে নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করতে হবে আগে, ইভেন যদি হয় আগে 2 দিয়ে ভাগ করতে হবে, ইভেন ছিল সংখ্যাটা 2 দিয়ে, যেটা 2 দিয়ে কাটাকুটি হবে সেটা আগে ভাগ করবে,
তাহলে 2 দিয়ে কাটা করলে 4 আসছে, তাহলে এখন এনটা কত 4, তাহলে 4 স্কোয়ার কত 4 স্কোয়ার কত 16, তাহলে একটা এন স্কোয়ার বলেছেন, তাহলে 4 স্কোয়ার -1 হবে, তাহলে 16 -1 মানে হচ্ছে একটা হচ্ছে 15, একটা 15 হবে, আর একটা কথা হবে 4 স্কোয়ার +1, তাহলে হচ্ছে 16 + 1 মানে হচ্ছে 17। তাহলে ট্রিপলেট এইটা একটা ট্রিপলেট হলো 4 সরি 8 15 আর 17। তো এইখানে যেটা বড় অতিভুজ কী হবে সবসময় লম্বার ভূমি থেকে বড়ই হবে, তো এখানে যেটা বড় যে 17টা হবে এখানকার অতিভুজ, অর্থাৎ যদি আয়তক্ষেত্র হয় তাহলে ওটার কর্ণ দিয়ে এসে দাঁড়াবে, আর যদি সমগ্রী ত্রিভুজ হয় তাহলে ওটা হবে আমার অতিভুজ। তাহলে 8 যদি ভূমি হয়ে থাকে লম্ব হবে 15 আর 17 হবে আমার অতিভুজ। তো এইভাবে ট্রিপলেট বার করছে। এটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে, যদি সংখ্যাটা ইভেন থাকে ভূমিতে তাহলে আগে 2 দিয়ে ভাগ করে তারপর এটা বার করতে হবে, ঠিক আছে। তো এই 8 15 আর 17 যেটা বার করলাম সেটা যদি আমরা স্কোয়ার করে দেখি, 8 স্কোয়ার কত 64, কী ছিল সূত্রটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার হচ্ছে 8 আমার এখানে, বি স্কোয়ার কত 15, তাহলে 8 প্লাস 64 প্লাস হচ্ছে 225, 15 স্কোয়ার 225 ইকুয়াল টু আমার কি হবে 17 স্কোয়ার আসা দরকার এই সূত্র অনুযায়ী। এটি যদি ট্রিপলেট হয়ে থাকে তাহলে 17 আসা দরকার, তাহলে 8 স্কোয়ার 64 15 স্কোয়ার 225, তাহলে এদের যোগ করলে কত হচ্ছে 9 8 2 289, এটা 17 স্কোয়ার, তাহলে এটা একটা ট্রিপলেট। তাই যদি ইভেন সংখ্যা এইভাবে ট্রিপলেট বার করতে পারবে। এবার যদি বেস আর লম্বটা যদি আমার অড সংখ্যা দেওয়া থাকে, ইভেন সংখ্যা হলে আগে 2 দিয়ে ভাগ করবে, দেন এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার -1 একটা আর এন স্কোয়ার +1 একটা, তাহলে দুটো পাওয়া যাবে ওখান থেকে, তাহলে যে দুটো পাওয়া যাবে আর একটা যেটা ছিল 3টে নিয়ে ট্রিপলেট হবে। এবার যদি অড সংখ্যা হয়, যেমন এখানে এটা 3 4 5 আমি যেটা লিখেছিলাম, এখানে 3 কী ছিল বেসে অড সংখ্যা ছিল, তা 3টা একটা অড সংখ্যা, যদি অড সংখ্যা এটা 2 দিয়ে ভাগ করা যায় না, মেন কথা 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু তোমায় 2 দিয়ে ভাগ করতেও হবে। ফার্স্টে যদি এটা অড সংখ্যা হয়, ফার্স্টে যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার করবে, কী ছিল সংখ্যাটা ছিল, তাহলে 3 স্কোয়ার একটা -1/2, মানে আগে স্কোয়ার করবে বিয়োগ করবে তারপর 2 দিয়ে ভাগ করবে। আগে কি করছিলাম, আগে ভাগ করছিলাম তারপর স্কোয়ার করে তারপর +1 -1 করছিলাম, যেহেতু এটা 2 দিয়ে আগে ভাগ যায় না, যেহেতু এটা বিজোড় সংখ্যা তাই আগে স্কোয়ার করবো -1/2, আর একটা হবে n স্কোয়ার +1/2, একটা তো হচ্ছে n স্কোয়ার -1/2 আর একটা হচ্ছে n স্কোয়ার +1/2। তো এখানে n স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9 -1/2, তাহলে হচ্ছে 8/2, একটা 4 আসবে আর একটা n স্কোয়ার +1, তাহলে হচ্ছে 9 + 1/2, তাহলে 10/2 মানে হচ্ছে 5 আসবে। তাহলে আমি এখানে 3 যেটা লিখেছিলাম তাহলে ওটা 4 আর 5 এসেছে, তাহলে এটা হচ্ছে ট্রিপলেট। ওই জন্যই 3 4 5 হচ্ছে ট্রিপলেট। মানে যখনই এই যে অঙ্কটা ছিল, আমরা যে অঙ্কটা করলাম, যেখানে বলে দিয়েছিল কর্ণ 5, একটা বাহু বলেছিল 3, আর তোমার চেয়েছিল ক্ষেত্রফল কত। তো যদি আমরা ট্রিপলেটটা জানতাম, যদি আমরা ট্রিপলেট জেনে থাকি তাহলে কি হবে, এটা 5 বলে দিয়েছে, আমি কিছু বেস আর লম্বর মধ্যে যদি যে কোনো একটা জানতে পারো, বেস আর লম্বর মধ্যে যদি যে কোনো একটা জানো তবেই ট্রিপলেট বার করতে হবে। এখানে 3 বলা ছিল, তাহলে 3 যদি বলা হয়ে থাকে তাহলে এই 3 থেকে আমরা কি পেলাম 4 আর 5 পেয়েছি, মানে কি 3 4 আর 5, এটা ট্রিপলেট হলো। এবার অঙ্কিত 5টা বলেছিল যে কর্ণ, মানে আর আমরা জানি যেটা বড় হবে, যে সংখ্যাটা বড় হবে সেটা অতিভুজ, সমকোণী ত্রিভুজ অতিভুজ হবে আর আয়তক্ষেত্রে কর্ণ হবে। তাহলে 5টা এখানে কি ছিল কর্ণ, অঙ্কতে 5 কর্ণই বলেছিল, আর 3টে একটা বাহু বলে দিয়েছিল, তাহলে মাঝখানে যে 4টা রইল 4টা তাহলে আরেকটা বাহু হবে নিশ্চয়ই, 4টা তাহলে আরেকটা বাহু হবে নিশ্চয়ই। তাহলে ক্ষেত্রফল আমরা এখানে দুটো বাহু তো পেয়েই গেলাম, দুটো বাহু পেয়েই গেলাম, আমার কি ছিল ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল করতে গেলে কি হয় L × B হয়, তাহলে L × B করতে গেলে 3 4 12। যদি আমাদের ট্রিপলেট জানতে পারো, ট্রিপলেট যদি জানতে পারো তাহলে এগুলো একটু তাড়াতাড়ি হবে। এবার ট্রিপলেটটা কি প্রতিবার এইভাবে বার করবে, এভাবে বার করার দরকার নেই, যখন তুমি এটা প্র্যাকটিস করবে অটোমেটিক্যালি মনে থাকবে। না হলে আমি থোড়ি 3 4 5 বার করলাম, তখন এটা প্র্যাকটিস করলে এমনি তোমাদের মনে থাকবে। তাই যা শিখবে সেগুলো প্র্যাকটিস করতে থাকবে। তো ট্রিপলেটটা কি একটা সংখ্যার একটাই কি ট্রিপলেট, মানে যদি বেসে 3 যেমন বললাম, যেমন এটা লম্বতে 4 আছে, তো 3-এর কি একটাই ট্রিপলেট হতে পারে, বা এই 3-এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকতো বেসে, তো ওই সংখ্যাটা কি একটাই ট্রিপলেট হতে পারে? এরকম কোনো সিচুয়েশন নেই যে একটা সংখ্যার একটাই ট্রিপলেট হতে পারে, একটা সংখ্যার অনেকগুলি ট্রিপলেট হতে পারে। যেমন একটা ট্রিপলেট আমি কি বলেছি, এখানে যে সংখ্যাগুলো তৈরি হবে
এখানে যে সংখ্যাগুলো তৈরি হবে ট্রিপলেটে, সেই সংখ্যাগুলো গুণিতকগুলো সবই ট্রিপলেট হতে হতে হবে। যেমন 3, 4, 5 এগুলোর সাথে আমি যত গুণ করবো, যদি আমি 4 গুণ করি, সাপোজ 3, 4, 12, 4, 4, 16, 4, 5, 20, এটাও একটা ট্রিপলেট হয়ে যাবে। তো এইখান থেকে যে গুণিতকগুলো গুণ করে, যে সংখ্যাগুলো গুণ করে পাবো, সেগুলো এক একটা ট্রিপলেট তৈরি হবে। যতগুলো ট্রিপলেট এবং 8-এর সাথে যদি 2 গুণ করতে থাকে, তাহলে 8 দুগুণে 16, 15 দুগুণে 30, 17 দুগুণে 34, এটাও একটা ট্রিপলেট তৈরি হবে। তো গুণিতক যদি গুণ করতে থাকে ওর সাথে কোনো সংখ্যা, সেগুলো একটা একটা ট্রিপলেট তৈরি হবে। এবার এই সংখ্যার সাথে যদি 3 গুণ করি আমরা, এখান থেকে ট্রিপলেট কী পাবো? 9 পাবো, 12 পাবো, 15 পাবো। এই 3, 4 আর 5 এই ট্রিপলেটের সাথে যদি আমি 3 করে গুণ করি, তাহলে 9, 12 আর 15 এটাও একটা ট্রিপলেট হবে। এই 9, 12, 15, তাহলে এইখানে কি বলেছি, একটা সংখ্যার অধিক ট্রিপলেট হতেই পারে। তাহলে এখান থেকে 9 একটা সংখ্যা পেয়েছি, 9টা তাহলে এখানে বেস বা লম্ব যে কোনো একটা হতে পারে। তাহলে 9-এর আর একটা ট্রিপলেট আমরা বার করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে। তাহলে 9টা যদি আমার বেস বা লম্ব ধরে থাকি, তাহলে কি হবে, এটা একটা অড সংখ্যা। তাহলে অড সংখ্যা হলে কি হবে, আগে n² - 1/2 হবে একটা, n² + 1/2 হবে, তাই তো? তাহলে n² - 1, n² - 1, তাহলে 9² হচ্ছে 81 - 1, মানে হচ্ছে 81 - 1/2, আর হচ্ছে আরেকটা হবে 81 + 1/2। তাহলে এটা 40/2 হবে, মানে 80/2 হবে, তাহলে 40 আসবে। আর এটা 82/2 হবে, তাহলে 41 হবে। তাহলে 9-এর আর একটা ট্রিপলেট পেলাম 40, 9, এইটার একটা কি ট্রিপলেট পেলাম 9, 40 আর 41। তো একটা সংখ্যার একটার থেকে অধিক ট্রিপলেট হতেই পারে। এগুলো হচ্ছে ট্রিপলেট। আর ট্রিপলেট একমাত্র সমকোণী ত্রিভুজের ওপরই প্রযোজ্য। ট্রিপলেটটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ওপরই প্রযোজ্য, তাই এটাকে পিথাগোরাস ট্রিপলেট বলা হয়ে থাকে। কারণ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের ওপর যে তথ্যগুলো দিয়েছিল, তাই এটা পিথাগোরাস ট্রিপলেট নামে পরিচিত। ট্রিপলেটস এটা একটা ত্রিকোণমিতির পার্ট। যদি এইটা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমায় জিজ্ঞাসা করতে পারো, আর না হলে যখন আমি ত্রিকোণমিতি করাবো তখন আমি আরও একটু ডিটেলসে বুঝিয়ে দেবো এটা। তো এখন আয়তক্ষেত্রেতেই আসা যাক। আর ডেসক্রিপশনে ট্রিপলেটস বলে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে কতগুলো ট্রিপলেটস দেওয়া আছে, ট্রিপলেটসগুলো একটু দেখে নেবে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে তাদের ক্ষেত্রফল কত? পরিসীমা 16 মিটার বলেছে, তাহলে পরিসীমা আমরা কি জানি, পেরিমিটার সমান আমরা কি জানি, 2 × l + b, 2 × l + b আমরা সমান পরিসীমা জানি। তাহলে 2 × l + b, এইটা সমান কত হয়েছে 16। তাহলে l + b কি হবে, 16/2, 8 আসবে। আর আমাদের কর্ণ কত বলে দিয়েছে, 4 মিটার কর্ণ বলেছে। তাহলে d সমান আমরা কি জানি, a², সরি এখানে l² + b² রুট হবে, l² + b² রুট হবে, এইটা আমাদের d। তাহলে এটা যদি l হয়, এটা তাহলে আমাদের b হবে। তাহলে l² + b² রুট হবে, আর ডিটা কত হচ্ছে 4, এইটা সমান 4 রয়েছে। তাহলে l² + b² এটা রুট সমান 4 বলতে পারি। তাহলে l² + b² রুট উঠে গেলে তাহলে এটা 16 ধরতে হবে। যদি রুট ওইদিকে তুলি তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 16 হবে। তাহলে এটা l² + a² মানে কি, a² + b² আসছে। তাহলে a² + b² আমি ফর্মুলায় পুট করতে পারি। তাহলে a² + b² ফর্মুলা যদি আমরা পুট করি, কি আসবে, a + b মানে t + b মানে হচ্ছে l + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, a হচ্ছে এখানে l আর bটা b আছে, তাহলে a² + b² ফর্মুলা কি, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2lb হবে। তাহলে a + b হোল স্কোয়ার বলতে কি, a + b আমি মান জানি 8, তাহলে এটা আমি বলতে পারি 64। a + b এর মান আমি জানি 8, তাহলে তার স্কোয়ার মানে 64 হবে, মাইনাস 2ab, এটা সমান 16 বলছে। তাহলে এইদিকে যদি আনি এটা, তাহলে 64, 16 - 64 ইকুয়াল টু -2lb, 16 - 64 ইকুয়াল টু হচ্ছে -2lb হবে, -2lb। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করে -48 আসবে, -2lb আছে এদিকে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে lb সমান কি আসবে 48/2।
হচ্ছে তাহলে 24 মিটার স্কোয়ার, তাহলে আমার ক্ষেত্রফল হবে। আমি এটা এল আর বি বার করেছি ক্ষেত্রফলে, এখানে এর ক্ষেত্রফল কী হবে, আয়তক্ষেত্রটা এল আর বি হবে। তাহলে এল বি মানেই যেহেতু ক্ষেত্রফল, তাহলে এল বি সমান সমান আমার 24 বর্গমিটার। তাহলে এটার ক্ষেত্রফল হবে 24 বর্গমিটার। আর ট্রিপলেট সবসময় পূর্ণ সংখ্যারই বার করা যায়। এখানে 4 ছিল কর্ণ হিসাবে, কিন্তু 4-এর যদি 4 কর্ণ ছিল, তার যদি যে 4-এর সাথে যে ট্রিপলেটসগুলো হয়ে থাকে, মানে 4টা হিসাব মতো কর্ণ যদি থাকে, ওটা অতিভুজ হবে, মানে 3, 4, 5। ওখানে 5টা যেমন আমাদের কর্ণ ছিল, এখানে 5-এর জায়গায় 4 বলেছে। তাহলে তার আগের যে দুটো সংখ্যা যদি আমরা বার করতে যাই, তাহলে ওটা পয়েন্টে চলে আসবে। ওই জন্য এটা ট্রিপলেটস দিয়ে করে নিব। এটা ট্রিপলেটস দিয়ে হবে না ওই জন্য, কারণ এখানে ট্রিপলেটস বার করা যাবে না। ট্রিপলেটস তখনই বার করা যাবে যদি পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যারই একমাত্র ট্রিপলেটস বার করা যায়। এখানে পূর্ণ সংখ্যায় ট্রিপলেট আসবে না বলে আমরা বার করে নিব। সেই জন্য এই প্রসেসই করতে হবে। আর এটা হচ্ছে পুরো বেসিক প্রসেস, এইটা প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হবে। পরের অঙ্ক বলছি, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি, ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? পরিসীমা বলেছে, তাহলে 2 ইন্টু এল প্লাস বি, এইটার সমান বলেছে 24, আর এল ইন্টু বি আমার কত বলেছে 54 বর্গ সেমি। আমার চেয়েছে কর্ণ কত, এইটা চেয়েছে। তোমরা ডি সমান কি জানি, ডি সমান আমরা কি জানি, রুট এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে রুট এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো রুটটা তুলে এটা ডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু আগেই বললাম একটা সূত্র দিয়ে করলাম, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায়। তো এ প্লাস বি মাইনাস 2ab, এখানে এটা হচ্ছে এল নিয়েছি, এটা এল হবে, কারণ এখানে এল, এটাকে আমরা এল নিয়েছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ডি স্কোয়ার সমান কি বলছে, এস, এটা কি ছিল, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। তাহলে যদি ফর্মুলায় পুট করি, এ এল এ এল প্লাস বি এর হোল স্কোয়ার, এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2lb বলতে পারি। তাহলে এখান থেকে এল বি এর মান পাবো আমরা, এল প্লাস বি এর মান পাবো আমরা। এল প্লাস বি কত হবে, 24/2 হচ্ছে 12 সেমি আসবে। এল প্লাস বি আমার 12 সেমি আসবে। তাহলে এখানে আমরা এল প্লাস বি এর মান পুট করতে পারি, 12 স্কোয়ার হবে তাহলে 144 মাইনাস 2lb, 2lb, 2 আছে, lb এর মান কত আমরা জানি 54, তাহলে 2lb মানে কি 54 ইন্টু 2 হবে, তাহলে 108 হবে। তাহলে ডি স্কোয়ার সমান সমান কত আসছে, তাহলে ডি স্কোয়ার সমান সমান আমার হচ্ছে 36, তাহলে ডি সমান সমান আমার হচ্ছে 6। ডি স্কোয়ার সমান সমান 36 এসেছে, তাহলে ডি স্কোয়ার তুলতে গেলে ওদিকে রুট হবে, তাহলে ডি সমান সমান আমার 6 আসবে। পরিসীমা বলেছিল 24 সেমি, তাহলে 2 ইন্টু এল প্লাস বি ইকুয়াল টু আমার 24, আর এল বি বলেছিল 54। তাহলে এল প্লাস বি আমার কী হবে, এল প্লাস বি আমার 12 হবে। আমরা কর্ণ সমান কি জানি, ডি সমান হচ্ছে রুট এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ডি স্কোয়ার আসবে আমার। ডি স্কোয়ার সমান আমরা বলতে পারি এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2lb। এখানে এল প্লাস বি এর মান আমরা জানতাম, আর 2lbর মান হিসাব মতো এলবির মান 54, তাহলে 2 দিয়ে গুণ হলে 108 আসবে। তাহলে ডি স্কোয়ার সমান আমাদের 36 হবে, ডি সমান 6 হবে। 18 মিটার দৈর্ঘ্য 12 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার মাঠের পরিসীমার দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। বলছে একটা আয়তক্ষেত্র আছে, যার দৈর্ঘ্য লেন্থ কত বলেছে, এল আর বি, এইটা বলেছে 18 আর বিটা বলেছে 12। 18 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে 12 মিটার প্রস্থ। এবার কি হচ্ছে, এই আয়তক্ষেত্রটা মাঠের চারপাশে একটা 2 মিটার চওড়া রাস্তা আছে। তো এলটা 18, বিটা 12, বলছে এটা চারপাশে
2 মিটার চওড়া রাস্তা আছে, মানে হচ্ছে এই রাস্তাটার চওড়াটা হচ্ছে 2 মিটার, এটা বলেছি। তাহলে এই রাস্তাটা কতটা ক্ষেত্রফল নিয়ে আছে, কতটা ক্ষেত্রফল মানে এই ভেতরটা কতটা এলাকা নিয়ে আছে, কতটা এলাকা নিয়ে আছে। যদি আমরা এই বড় আয়তক্ষেত্রটা থেকে, যদি আমরা এই বড় আয়তক্ষেত্রটা থাকে, এটা একটা আয়তক্ষেত্র হবে, যেহেতু 2 মিটার করে চওড়া চারিদিকটা, তাহলে এইটা একটা বড় আয়তক্ষেত্র হবে। এই বড় আয়তক্ষেত্র থেকে যদি আমি ছোট আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তো বড় আয়তক্ষেত্রের এই ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা তো আমরা জানি, ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, এল ইন্টু বি হবে, এল ইন্টু বি হবে। তাহলে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 18 × 12 হবে, 18 ইন্টু 12 আর 2 16, তো 216, 216 বর্গমিটার। এল ইন্টু 216 বর্গমিটার হবে। এবার হচ্ছে বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে, এইটা 2 মিটার চওড়া রাস্তা, এইটা আগে 18 ছিল, এটা 12 ছিল। 2 মিটার যখন চওড়া রাস্তাটা হবে, তখন কি হবে, এই দিকে দৈর্ঘ্যটা 2 মিটার বেড়েছে, এইটার দৈর্ঘ্য ছিল আগে এইটুখানি, কি হয়েছে এখন এতটা এইদিকে দৈর্ঘ্য বেড়েছে 2 মিটার, এইদিকেও তো 2 মিটার বেড়েছে, তাহলে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা কত মিটার বেড়ে গেল, 4 মিটার বাড়ছে। এইদিকে এইখান থেকে এতটা ছিল, এখান থেকে এতটা ছিল, কিন্তু এইখান থেকে যে গ্যাপটা এইটা বেড়েছে, আবার এইদিকেও বেড়েছে এই গ্যাপটা, তাহলে টোটাল 4 মিটার দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে এখন দৈর্ঘ্য কত হয়ে গেছে, আগে ছিল 18, আগে ছিল 18, এখন 4 মিটার বেড়ে গেছে, তাহলে এখন দৈর্ঘ্য হয়েছে 22 মিটার। প্রস্থটা কি হয়েছে, প্রস্থটা এইখান থেকে এতটা ছিল, এইখান থেকে এতটা ছিল প্রস্থ, এখন তো এই দিকেও 2 মিটার বেড়েছে, এই দিকেও 2 মিটার বেড়েছে, তাহলে প্রস্থটাও দুদিকে 2 মিটার করে বেড়েছে, 4 মিটার বেড়ে গেছে। তাহলে আগে ছিল 12, আগে 12 ছিল, এখন 4 বেড়ে গেছে, তাহলে এখন 16 হয়ে গেছে প্রস্থটা। তাহলে বড় যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত পেলাম আমরা, 22, আর ছোট ছোট সরি বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত পেলাম 22, আর প্রস্থ কত পেলাম আমরা 16, আর আগের ক্ষেত্রফল কত ছিল 216। তাহলে এদের মধ্যে যে ক্ষেত্রফলটা আসবে, এটা কি বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, মানে কি এর মধ্যে ছোটটাও ঢুকে আছে, তাহলে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, এল ইন্টু বি 352, এল ইন্টু বি 22 ইন্টু 16 352 আসবে। তাহলে এটা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই বড়টা থেকে যদি আমরা ছোটটা বিয়োগ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 352, ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 216, তাহলে এদের মধ্যে বিয়োগফল যেটা আসবে 136 বর্গ মিটার, 136 মিটার স্কোয়ার, এটা তাহলে কি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এই যে বড় আয়তক্ষেত্রটা যে দৈর্ঘ্যটা বার করলাম, 2 মিটার করে চওড়া, দুদিকে বেড়ে 4 হয়েছে, এখান থেকে একটা লজিক বলছি যেটা সবসময় কাজে লাগবে। যত চওড়া বলবে, যত মিটার চওড়া বলবে, যদি 1 মিটার চওড়া বলে, সেটাকে দুই দিয়ে গুণ করবে, যেটা আসবে সেটাই হবে নতুন দৈর্ঘ্য বা প্রস্থ। কি বললাম, যদি 1 মিটার চওড়া বলে, এই রাস্তাটা সাপোজ 1 মিটার চওড়া, যেইটা চওড়া বলে তার সাথে 2 গুণ করবে, যেইটা আসবে 1 মিটার যদি বলে থাকে যে চওড়া ছিল, তার 2 গুণ করে 2 মিটার, 2 আসছে, এই 2 মিটার দৈর্ঘ্য বেড়ে গেছে, মানে কি আগে যদি 10 থাকতো তখন 12 হয়ে যাবে। যদি 2 মিটার চওড়া বলে, তাহলে 2 গুণ করে 4 মিটার বেড়ে যাবে, যত বলে তার সাথে 2 গুণ করে যেটা আসবে সেইটা এখন এক্সট্রা দৈর্ঘ্য বা প্রস্থ। আর ঠিক কমবে ওটা যদি বলে রাস্তার ভিতর দিকে আছে, যদি বলে রাস্তাটা ভিতর দিকে আছে, সাপোজ আগে 10 ছিল, এখন 12 ছিল, আর এই রাস্তাটা যদি 3 মিটার চওড়া হয়, 3 মিটার চওড়া হচ্ছে, আগে 10 মিটার ছিল দৈর্ঘ্য, আর সরি এটা 12, এটা 10, আগে 12 মিটার চওড়া দৈর্ঘ্য ছিল, আর প্রস্থ ছিল 10 মিটার। 3 মিটার চওড়া বলেছি রাস্তাটা, ভেতর দিকে রাস্তা আছে, ভেতর দিক রাস্তা বলেছে, ভেতর দিকে রাস্তাটা আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি এরকম কি হবে, আগে 12 ছিল, আমি কি বলেছি যত মিটার চওড়া বলবে, যত মিটার চওড়া তার সাথে 2 গুণ করবে, সে তারপর থেকে যে যদি ভেতরে বলে তাহলে বিয়োগ করবে, যদি ভেতরে বলে, এটা কি বলছে ভেতরে বলেছে, তাহলে আমার কত হবে, 3 2 6, আমি হচ্ছে 2 গুণ করতে, তার 3 2 6, মানে কি 6 মিটার কমে গেছে, এখন হচ্ছে 6 হচ্ছে। তাহলে ভিতরকার যে আয়তক্ষেত্র হবে তার দৈর্ঘ্য, প্রস্থ কত ছিল 10 ছিল, তাহলে 3 2 6 কমে যাবে আবার, তাহলে 10 ছিল, এখন 6 কমে গেলে 4, তাহলে ভিতরের যে আয়তক্ষেত্রটা ওটার দৈর্ঘ্য হচ্ছে আমার 6 মিটার, আর প্রস্থ হচ্ছে আমার 4 মিটার। ঠিক এইটাতে যদি বাইরে বলতো, যদি এইটা বাইরে বলতে যে 12 মিটার ছিল, যে 12 মিটার ছিল চওড়া, সরি 12 মিটার ছিল দৈর্ঘ্য, আর প্রস্থ ছিল 10 মিটার, এটা যদি বলে 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া বলেছে সাপোজ, তাহলে কি হবে নতুন দৈর্ঘ্য, 12 ছিল আগে,
কি বলেছি, যত চওড়া বলবে তার সাথে 2 গুণ করতে। তাহলে 4 চওড়া বলেছি, 4 দুগুণে 8, তাহলে 8 মিটার বেড়ে গেছে এখন দেখো, মানে হচ্ছে 20 হয়ে গেছে। 10 ছিল, তাহলে 4 দুগুণে 8 বাড়বে, তাহলে 10 ছিল 8 বাড়বে, তাহলে এখন হচ্ছে 18। 18 হচ্ছে প্রস্থ। ঠিক যত বলবে তার সাথে 2 গুণ করবে, দিয়ে যদি ভেতরে বলে তাহলে বিয়োগ করবে দৈর্ঘ্য থেকে, বিয়োগ করে যেটা হবে সেটা হবে নতুন দৈর্ঘ্য বা প্রস্থ। আর যদি বাইরে বলে তাহলে যোগ করবে, যেটা আসবে দৈর্ঘ্য প্রস্থের সাথে যোগ করে সেইটা হবে নতুন দৈর্ঘ্য আর প্রস্থ। আর এই 2 গুণ করে রাস্তা যখনই কোনো, যদি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলে আর রাস্তা ভিতর বাইরে এরকম বলছে, যত বলবে প্রতি ক্ষেত্রে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রই হোক, সেম এই লজিকটাই লাগবে কাজে। কারণ এমনিতেই এই থেকে যেটা বুঝালাম, সেই কি হচ্ছে, দুদিকেই বাড়ছে, তাহলে দুদিকে যখন বাড়ছে এই মতো 2 গুণ করছি আমরা প্রতিবার। এখানে যদি 3 করে বলতে, এটা যদি 3 বলতে, এটা তাহলে এইদিকে কি হতো, 3 বাড়তো, দুদিকেই 3 বাড়তো, মানে 6 হতো। তা তাহলে আমরা 3 সাথে 2 গুণ করে দিচ্ছি, একবার দিয়ে যোগ করে দিচ্ছি। ঠিক এটাই, যখন আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের বাইরে বা ভিতরে রাস্তা চওড়া, বা ভেতরের দিকে রাস্তা আছে, বাইরের দিকে রাস্তা আছে, তার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য প্রস্থ নতুন একটা চাই, নাহলে তুমি বার করতে পারবে না। তখন এই ক্ষেত্রে এটা করবে, এটি প্রতিবারই কাজে লাগবে, প্রতিটা অঙ্কতে এইভাবেই হবে। ঠিক আছে, পরের অঙ্ক যাওয়া যাক। এতক্ষণ আমরা শিখলাম আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তঘন। আয়তঘন হচ্ছে 6টি আয়তকার এবং 6টি আয়তকার যখন পরস্পর লম্ব সমতলে পরিবেষ্টিত ঘন বস্তু তৈরি করে একটা, তখন সেটা আয়তঘন তৈরি হয়। আয়তঘনের কতগুলো বৈশিষ্ট্য আছে, এর কৌণিক বিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। কৌণিক বিন্দু হচ্ছে যে যেই কোণগুলোতে যেই কোণে সব করে বিন্দু উৎপন্ন করেছে সেগুলো, যেমন হচ্ছে এই একটা বিন্দু, 2, 3, 4টে, সামনের দিকে 4টে আছে, পেছনেও 4টে আছে, তাহলে এইটা হচ্ছে, তাহলে কৌণিক বিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। আর আমাদের যে ঘর হয় সেটা হচ্ছে একটা আয়তঘন উদাহরণ। এর তল সংখ্যা হচ্ছে 6টা, বলেছি 6টা আয়তক্ষেত্র নিয়ে তৈরি হয়, তাই 6টা তল হবে অবশ্যই। এইখানে একটা, এইদিকে একটা, 2, 3টে তলাতে, উপরে 4টে, সামনে একটা, পেছনে একটা, 6টা। ধারের সংখ্যা হচ্ছে 12টা। ধার বলতে এইগুলোকে ধার বলে, এই 1, 2, 3টে, 4টে, এগুলোকে ধার বলে। এর সংখ্যা হচ্ছে 12টা। কর্ণ সংখ্যা 4টে হবে, কর্ণ সংখ্যা 4টে। এইখান থেকে একটা কর্ণ আসবে, এইখানে নামবে, উপর থেকে একটা কর্ণ নিচে নামবে, এই উপর থেকে এইখানে একটা যাবে, এই উপর থেকে ওই নিচে একটা যাবে, সেম এই দিক থেকে এইখানে একটা আসবে, আর এই দিক থেকে এখানে একটা যাবে। তাহলে কর্ণের সংখ্যা হচ্ছে 4টে। প্রতিটি তল আয়তকার হয়, সবকটা তল আয়তকারই হবে, কারণ এটা আয়তক্ষেত্র নিয়ে তৈরি। আর পাশাপাশি তলগুলি একে অপরের সঙ্গে সমকোণে অবস্থান করে। পাশাপাশি তল বলতে এই তলটা আর এই তলটা কি করছে, সমকোণে ছেদ করেছে। এখানে সবকটা সমকোণী কোণই উৎপন্ন হবে, এখানে সবকটা সমকোণই উৎপন্ন করবে, কারণ এখানে আয়তক্ষেত্রের 4টে কোণই সমকোণ হয়। তাই এখানে 6টা আয়তক্ষেত্র আছে, তার 6টা আয়তক্ষেত্রের কোণগুলি নিশ্চয়ই সমকোণই আছে, তো এখানে সবকটা তল একে অপরের সাথে সমকোণই ছেদ করে। তো আয়তঘনের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, এখানে এটা 3 ডাইমেনশনাল, অর্থাৎ এখানে কি আছে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। তাহলে আমি দৈর্ঘ্য যেটা, সেটাকে আমি এল দিয়ে ইন্ডিকেট করছি, এল দিয়ে, প্রস্থ এটা বি দিয়ে ইন্ডিকেট করছি, আর যেটা উচ্চতা সেটা আমি এইচ দিচ্ছি, এইচ। তো এর ক্ষেত্রফলটা কি হবে, যদি সমগ্র তল বলে, কোশ্চেন যেমন দেবে তেমন এটার ফর্মুলা হবে। ঠিক আছে, যদি সমগ্র তল চাই, সমগ্র তল মানে হচ্ছে 6টা তলই, সমগ্র তল মানে 6টা তলই, ওপর নিচে ডান বাঁ সাইড দুটো সবই 6টা তল যখন যাবে তখনই এর সমগ্র তল হবে। তো এই ফার্স্টে এই নিচের যে আয়তক্ষেত্রটা আছে, মানে এই যে আয়তক্ষেত্রটা, নিচের যে আয়তক্ষেত্রটা নিয়েছি আমরা, এটা আয়তক্ষেত্র হিসাবে, তাহলে এটা বি হবে প্রস্থ, আর এটা এল আমার দৈর্ঘ্য, এটা এল আর এটা বি হবে আমার দৈর্ঘ্য আর প্রস্থ। আমি কি বলছি, উচ্চতাটা আমি এইচ নিয়েছি, তাহলে এইটা এখান থেকে যে এটা কি হচ্ছে, হিসাব মতো উচ্চতা হচ্ছে, তাহলে এই বাহুটা আমি এইচ নাম দিচ্ছি, এইচ, এই বাহুটা এইচ নাম দিচ্ছি। তো এর সমগ্র তলের ক্ষেত্রফল বার করবো, তলাকার যে আয়তক্ষেত্রটা আছে এর প্রস্থ কত বি আর দৈর্ঘ্য কত এল, তাহলে একটা আয়তক্ষেত্রটা হিসাব মতো, তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি বার করি, এল ইন্টু বি নিই, এল ইন্টু বি নিই। কিন্তু এটা কি বিপরীত, বিপরীত যে তলগুলো হয়, বিপরীত যে তলগুলো হয় সমান হয়, বিপরীত তলগুলো সমান হয়, তাহলে এই তলায় যে এইটা আছে, এই তলটা আছে, মানে মেজে আর ছাত্র সমান হবে, মেজে আর ছাত্র সমান হবে, তাহলে এই তলাকার যে মেজেটা আছে উপরের ছাত্র সমান হবে,
তাহলে এরও বি যেটা, এরও এটা বি আছে, এরও এটা এল আছে, দৈর্ঘ্যটা বি প্রস্থ আছে, এটা দৈর্ঘ্যটা এলই আছে, তাহলে এইটারও ক্ষেত্রফল কি হবে? এল আর বি হবে, এল আর বি হবে। তাহলে আমি দুটো তলের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছি, আমি দুটো তলের ক্ষেত্রফল পেয়েছি। তো এই নিচেরটা আর উপরেরটা এল বি, উপরেরটাও এল বি হবে, প্লাস সামনে যে তলটা আছে, এই সামনে যে তলটা আছে এটার দৈর্ঘ্য কি আছে? আমার এলই আছে, কিন্তু এই যে প্রস্থটা, এখানে যে প্রস্থটা, সামনের যে এই প্রস্থটা, এটা কি হয়েছে? উচ্চতাটা হিসাব মতো। তাহলে উচ্চতাটা কি নাম আছে এখানে? এইচ। কিন্তু এইটাও একটা আয়তক্ষেত্র, এটাও তো একটা আয়তক্ষেত্রই তৈরি করছে। তাহলে এখানে দৈর্ঘ্য এল আছে, এখানে প্রস্থটা কি হয়েছে? এইচ আছে। তাহলে এদের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করলে ক্ষেত্রফল পাই হিসাব মতো আয়তক্ষেত্রে। তাহলে এখানে প্রস্থটা এইচ নাম দিয়েছি, এখানে প্রস্থটা এইচ নাম দিয়েছি, তাহলে এদের ক্ষেত্রফল কি হবে? এল ইন্টু এইচ, এল ইন্টু এইচ। কিন্তু এই সামনের যে তলটা আছে, পেছুতেও সেম একই তল আছে, এই পেছুতে যে তলটা আছে, এই তলটা সেম আছে, এল আর এইচই আছে, তাহলে পেছুতে তলও এল আর এইচ আছে। তাহলে আমি কটা তল? চারটে তল পেয়েছি, এখনো দুটো তল বাকি আছে, তারপর আমার সমগ্র তল হবে। তাহলে এই সাইডে যে দুটো তল আছে, এটা কি আছে? আমার প্রস্থটা বি আছে, কিন্তু এখানে দৈর্ঘ্যটা কি হয়েছে? দৈর্ঘ্যটা আমার এইচ আছে, তাই তো? তাহলে এদের ক্ষেত্রফল কি হবে? এদের ক্ষেত্রফল বি ইন্টু এইচ হবে, বি ইন্টু এইচ হবে। কিন্তু এই তলটা ওই সাইডেও পাবো, সেম তল আছে, তাহলে ওই সাইডেরও বি ইন্টু এইচ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? টু এল বি পাচ্ছি, দুটো এল বি এসছে, টু এল এইচ পাচ্ছি, টু বি এইচ পাচ্ছি, টু এল বি পাচ্ছি, টু এল এইচ পাচ্ছি, টু বি এইচ পাচ্ছি। এখান থেকে দু যদি কমন নিই, এল বি পাবো প্লাস এল এইচ পাবো প্লাস বি এইচ পাবো, দুই কমন নিয়ে এল বি প্লাস এল এইচ প্লাস বি এইচ পাবো। তাহলে আয়তঘনর, তাহলে এই আয়তঘনতার ক্ষেত্রফল ফর্মুলা কি হলো? টু ইন্টু এল বি প্লাস এল এইচ প্লাস বি এইচ। কোথাও কোথাও এল এর জায়গায় এ দিয়েও করেছে, কোনো ব্যাপার নেই। এটা তাহলে কি হবে তখন? এল জায়গায় এল হবে, টু ইন্টু এ প্লাস এ ইন্টু বি, টু ইন্টু এ ইন্টু বি প্লাস এইচটা আমরা কি ধরেছি? এইচটা এখানে সি ধরবে, তাহলে ওরা এসি প্লাস এটা কি হবে? বিসি। তা টু ইন্টু এ বি প্লাস এসি প্লাস বিসি হবে তখন। এখানে এলটাই আমরা এইচ ধরেছি, সরি এটা আমরা এল ধরেছি, যেটা দৈর্ঘ্যটা মাঝে মাঝে কোথাও এ ধরে পড়ে। একেও শুধু মাথায় রাখতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। এবার এখানে কি নাম দিচ্ছ, কি ধরে করছো, সেটা তোমার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল গেল। এবার কোথাও কোথাও এরকম কোশ্চেন করে যে চার দেয়ালে রং করা হবে, রং করা হবে চার দেওয়ালে, মানে কি মেঝেটা ছাদটা বাদ দেবে, চার দেয়ালে রং করা মানে কি এই উপরেরটা বাদ যাবে আর তলারটা বাদ যাবে। তো তখন একটা ক্ষেত্রফল আসবে। আবার রং করতে গেলে কি আমার ক্ষেত্রফলটা দরকার, যেহেতু দেওয়ালটা তো নিশ্চয়ই ধার দিয়ে রং করবে না, দেওয়ালটা পুরোটাই রং করবে। তো যখন রংটা করবে চার দেয়ালে রং মানে কি উপর আর নিচেটা বাদ যাবে। তো এখানে কি হবে ফর্মুলাটা? আমার কি কোন দেওয়ালগুলো লাগবে? এই পেছনের দেওয়ালটা লাগবে, সামনের দেওয়ালটা লাগবে। পেছনের যে দেওয়ালটা আছে, সামনের দেওয়ালটা, দু সাইডের দেওয়ালটা উপর নিচে বাদ যাবে। তাহলে পেছনের দেওয়ালটার ক্ষেত্রফল কী হবে তখন? পেছনের দেওয়াল বলতে কি এই সামনের দেওয়ালটা লাগবে, আমার পেছনের দেওয়ালটা লাগবে। তাহলে এই প্রথমে এইটার ক্ষেত্রফল কী হবে? এল এইচ। সামনের দেওয়ালটার ক্ষেত্রফল কী হবে? এল আর এইচ। কারণ এখানে এইচটা আমার কী হচ্ছে? প্রস্থ হচ্ছে, আর এলটা আমার দৈর্ঘ্য হচ্ছে। তাহলে এল এইচ পেছুতেও আছে, এল এইচ পেছুতেও আছে, প্লাস সাইড দুটো আমার লাগবে। সাইডে কি আছে? পোস্ত আমার বি আছে, পোস্ত আমার বি আছে, দৈর্ঘ্য কত আছে? আমার এইচ হবে। এই দৈর্ঘ্যটা কত আছে? আমার এইচ আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমি ক্ষেত্রফল পাবো, তাহলে এইটার ক্ষেত্রফল এইটা হলো। ওই সাইডেও বি আর এইচই পাবো, বি আর এইচই পাবো। তাহলে এখান থেকে টু এল এইচ, টু টু এল এইচ প্লাস টু বি এইচ পাবো, টু এল এইচ আর টু বি এইচ পাবো। তাহলে টু এইচ যদি কমন এল প্লাস বি থাকবে। তাহলে চার দেয়ালে যখন ক্ষেত্রফল টু এইচ ইন্টু এল প্লাস বি, ইন্টু এল প্লাস বি। এটা কোনো এটা সূত্রটা মুখস্থ করার দরকার নেই এইগুলো, জাস্ট যেটা মেন শুধু সমগ্র তলের যেটা মুখস্থ করবে না, যেভাবে বুঝালাম ওইভাবে বোঝো, এমনি বুঝিয়ে মনে থাকবে। আর যদি মুখস্থ করে ভুলে যাবে। আর এইটা চার দেওয়ালে চাইয়ে থাকে, তাই আমি এটা বলে দিলাম কীভাবে আসে। তো আমরা কী শিখলাম? সমগ্র তলের ক্ষেত্রফল আর চার দেওয়ালের ক্ষেত্রফল। এবার হচ্ছে আয়তন।
আয়তন, আমরা আয়তক্ষেত্রে কী বলবো, পরিসীমা বলে একটা কথা ছিল, কিন্তু এখানে পরিসীমা হবে কি, এখানে পরিসীমা হবে না। কেন হবে না? এখানে এটা একটা ঘনবস্তু, এখানে এটা একটা ঘনবস্তু, এর মধ্যে কিছু একটা রাখা যেতে পারে, ভেতরটা ফাঁপা থাকতেই পারে, তো এর মধ্যে কিছু একটা রাখা যেতে পারে। যেমন তরলের যদি আমরা এখন বলি পরিসীমা কি, কারণ ওর এককটা লিটারে আছে, লিটারে কেন আছে, ওটা আয়তনে আছে, কারণ তরলটা আমরা এমন একটা পাত্রে রাখতে হবে যেটা ঘন কোনো বস্তু হতে পারে, যেমন একটা ঘন কোনো বস্তু হতে পারে, সেই জন্যই তরলের এককটা লিটার, কারণ ওটা আয়তনের একক বলে। কোনো ঘন বস্তুর মধ্যে আমরা তরল জিনিসকে রাখতে পারি, ওই জন্যই এর কোনো পরিসীমা হয় না। তো এর যে আয়তনটা কী হবে? আয়তন মানে কিউব আসবে, কিউব মিটার। যেমন আমরা ক্ষেত্রফলে কী করছিলাম, যখন দুটো বাহু গুণ করছি আমরা কি মিটার স্কোয়ার দিচ্ছি, মিটার স্কোয়ার। যেমন এল আর বি গুণ করছিলাম যখন আয়তক্ষেত্রে, এল আর বি মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করছি, তখন আমরা একক কী দিয়ে মিটার স্কোয়ার। ঠিক এখানে আয়তনে কিউব আসে, মানে তিনটে জিনিসের গুণ হয়, তো এখানে তিনটে জিনিস বলতে কী আছে, তিনটে জিনিস বলতে এখানে তিনটে জিনিসই আলাদা আছে, বি এইচ আর এল আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে, তাহলে এই তিনটে জিনিসের গুণফল হবে, তাছাড়া তো কিছু নেই। যখন কোনো স্কোয়ার মানে দুটো জিনিসের কোনো গুণফল আছে, তাই ওটা স্কোয়ারে আনছে। ওখানে যেমন স্কোয়ার বলতাম তখন এল আর বি গুণ করতাম, এখানে আয়তনের সবসময় এককটাই কিউব হয়। তাহলে কিউব কখন আসবে, যখন একটা সংখ্যাকে আমরা কোনো সংখ্যাকে তিনবার গুণ করি, যেমন তিনের যদি কিউব বলা হয় থাকে, তিনটাকে তিনবার গুণ করি, তাই যদি স্কোয়ার বা তিনটাকে দুবার গুণ করি, ঠিক ওটাই। ওখানে কি দুটো জিনিস গুণ করতে হবে, এল আর বি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতাম, তার স্কোয়ার আসতো। আমাদের এখন কী দরকার, কিউব দরকার। তাহলে এখন কিউব আনতে গেলে আয়তনের এককটা যেহেতু কিউব আসে, তাহলে তিনটি জিনিসের গুণফলে হবে, আর তিনটে জিনিসের গুণফল কী হবে, এল হবে, এল বি আর এইচ আসবে, তার তিনটি জিনিসের গুণফল এল বি আর এইচ হবে। আয়তনের ক্ষেত্রে এল বি এর এইচ সমগ্র তল হলো, চারটে তল হলো, আর আয়তন হচ্ছে এল বি আর এইচ। তারপর হচ্ছে কর্ণ। ফার্স্টে বলছি আয়তঘনকের চারটে কর্ণ থাকে, তাহলে এর কর্ণটা, কোশ্চেনটা এরকম আসছে যে কর্ণ কত, এরকম বলতে কিছু কিছু সময় এরকম কোশ্চেন করে যে একটা ঘরের মধ্যে সব থেকে বড় ডট কত ধরবে, সব থেকে বড় ডট কত ধরবে। এবার বড় ডট কত ধরবে বলতে আমরা ঘরে সব থেকে বড় ডট কোনটা রাখতে পারি, একমাত্র উপরে ছাদের কোণ থেকে মেজের নিচের কোণে রাখতে পারি। মানে কি, কর্ণটা ওখান থেকে আসে, মানে একবার এই মাথা থেকে এই নিচে অবধি আসে কর্ণটা, এর থেকে বড় আমরা রাখতে পারবো না একটা ঘরে, তাই তো, মানে ছাদের কোণ থেকে আর নিচের মেঝে অবধি কোণ অবধি। তো এই কর্ণটা আগে আমরা আয়তক্ষেত্রে কি কর্ণ করেছিলাম, আমরা আয়তক্ষেত্রে যখন করেছিলাম ডি সমান কি লিখেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট ছিল, এটা ছিল আয়তক্ষেত্র কর্ণ। কিন্তু এটা কি হচ্ছে আয়তঘন, এখানে কি কি আছে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, এ এল বি আর এইচ, এই তিনটে জিনিস আছে। ওখানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ ছিল, তাই আমরা এল স্কোয়ার আর বি স্কোয়ার করছিলাম, এটা থ্রি ডাইমেনশনাল। তো এখানে উচ্চতাটাও নিচ্ছি, এক্ষেত্রে কি হবে, কিচ্ছু করতে শুধুমাত্র উচ্চতাটা যোগ হবে, তাহলে আমার ডি সমান কি আসবে, এই আয়তঘনকে ডি সমান কি আসবে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার রুট। থ্রি ডাইমেনশনালে তিনটে জিনিস, টু ডাইমেনশনাল এটা হচ্ছে টু ডাইমেনশনাল, যদি কর্ণ চাই তো এল স্কোয়ার আর বি স্কোয়ার করতাম, এখানে থ্রি টাইমে উচ্চতা এক্সট্রা এসছে, তাই উচ্চতাটা যোগ হবে, আর কিচ্ছু এক্সট্রা নেই। আয়তনে তাহলে কি বললাম, তিনটে জিনিস কিউব হয়, তিন জিনিস আমরা কিউব করতে গেলে কোনো একই সংখ্যা তিনবার গুণ করি, ঠিক এটা এখানে তিনটে জিনিস কি আছে, এল বি আর এইচ, তাই আয়তন এল বি আর এইচ। সমগ্র তলটা আমি বুঝালাম আর চারটে তল বুঝেছি, এর বাইরে কোনো সূত্র এক্সট্রা মুখস্থ করতে হবে না। এই তিনটে সূত্র উপরে সমগ্র তল, কর্ণ আর আয়তন, এই তিনটের উপরই আয়তঘনকে সব অঙ্ক সলভ হয়ে যাবে। আর চারটে তলটা আমি বলে দিলাম কারণ এর উপর কোশ্চেন জিজ্ঞাসা করে, তাই বলে দিলাম। আয়তঘনের এই তিনটে ফর্মুলার উপর বেস করেই সমস্ত অঙ্কগুলো সলভ করতে পারবে তোমরা। এরপর অঙ্ক করতে করতে যে অঙ্কগুলো তোমাদের আটকাবে সেগুলো আমায় পাঠিয়ে দেবে, আমি সেগুলো সলভ করে দেবো। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে নিচের ডেসক্রিপশান বক্সে আমাদের একাডেমির ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ইমেল পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।